ওয়েলকাম স্টুডেন্টস। আমরা যে সারফেস কেমিস্ট্রি চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার দুটো ক্লাস আগে আমরা করেছি। দেখো, এই যে পুরো সারফেস কেমিস্ট্রি চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাকে আমরা তিনটে ভাগে কমপ্লিট করব। ফার্স্ট, অ্যাডজর্পশন থিওরি, যেটা কি আমরা শেষ করেছি, ক্যাটালিসিস আর কোলোয়েডীয় অবস্থা। এই তিনটে টপিক দ্বারা আমরা পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। যে অ্যাডজর্পশন থিওরি বা অধিশোষণ, সেই টপিকটা আমরা কমপ্লিট করেছি। তাহলে আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কি, ক্যাটালিসিস বা অনুঘটক। ঠিক আছে, তাহলে আজকে শুরু করব আমরা অনুঘটক বা ক্যাটালিস্ট। অনুঘটক কি, এটা তোমরা সবাই কম বেশি সবাই জানো, কারণ এই টপিকটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি। তাও যেহেতু তোমাদের সিলেবাসে আছে, সেই জন্য আজকে আমরা আরেকবার দেখে নেব। দেখো, তাহলে অনুঘটক বা ক্যাটালিস্ট এটা কি না, অনুঘটক কি না, যে সমস্ত পদার্থগুলো কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে রাসায়নিক বিক্রিয়ার বেগকে বৃদ্ধি করে বা হ্রাসপ্রাপ্ত করে, সেই সমস্ত পদার্থগুলোকে আমরা কি বলি, অনুঘটক। এবং এই যে অনুঘটকটা ব্যবহার করছি, এই অনুঘটকটা ওই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে খুব সামান্য পরিমাণে ব্যবহার করা হয় এবং বিক্রিয়ার শেষে নিচে অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আমরা যতটা অনুঘটক ব্যবহার করব, বিক্রিয়ার শেষেও কি হবে, ঠিক আমরা ততটা অনুঘটকেই ফিরে পাবো। এটাকেই বলা হয় কি, অনুঘটক বা ক্যাটালিস্ট। তাহলে এই অনুঘটক ব্যবহার করলে বিক্রিয়ার বেগ বাড়ে বা কমে কেন? কারণ দেখো, এই এই জিনিসটা নিয়ে করে তোমাদের আগে একটা যে চ্যাপ্টার পড়ালাম, কেমিক্যাল কাইনেটিক্স, তার শেষে কিন্তু ক্যাটালিস্ট সম্পর্কে আমরা বলেছিলাম। সেখানে দেখেছিলাম যে অ্যাক্টিভেশন এনার্জি কি। তাহলে দেখো, ধরো কোনো একটা বিক্রিয়া, এটাকে কি ইন্ডিকেট করে, এনার্জি। এটা কি ইন্ডিকেট করে, রিঅ্যাকশন কোঅর্ডিনেট, বা রিঅ্যাকশনটা কতটা প্রোগ্রেস হচ্ছে, কতটা সামনের দিকে এগিয়েছে সেটা বোঝা যায়। ধরো কোনো একটা যদি এক্সোথার্মিক প্রসেসের ক্ষেত্রে আমরা গ্রাফ দেখি, এক্সোথার্মিক প্রসেস বা তাপমোচী বিক্রিয়া, তার ক্ষেত্রে গ্রাফটা আমরা কেমন পাবো, এই টাইপের একটা গ্রাফ পাই, যার এটা রিঅ্যাক্ট্যান্ট, এটা প্রোডাক্ট। তাহলে এই ক্ষেত্রে এর অ্যাক্টিভেশন এনার্জি কতটা, এই পরিমাণ অ্যাক্টিভেশন এনার্জি। এটা যদি আমরা ক্যাটালিস্ট ব্যবহার করি, তখন কি হয় না, ওই যে অ্যাক্টিভেশন এনার্জি সেটাও কমে যায় এবং কি না, রিঅ্যাকশনটা একটা অন্য পাথ দ্বারা যায়। অর্থাৎ যে পাথ দ্বারা রিঅ্যাকশনটা আগে ঘটেছিল, অনুঘটক ব্যবহার করলে কি দেখা যায়, যে সেটা একটা অন্য পাথ দ্বারা হচ্ছে। এটা যদি এই ক্ষেত্রে হয়, তখন তার যে অ্যাক্টিভেশন এনার্জি, তখন সেটা কতটা হবে, এই পরিমাণ। তাহলে দেখো, যখন অনুঘটক ব্যবহার আমরা করিনি তখন তার অ্যাক্টিভেশন এনার্জি বেশি, কিন্তু যখন আমরা অনুঘটক ব্যবহার করছি তখন তার অ্যাক্টিভেশন এনার্জি কম। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি যখন কমে গেছে, তখন কি হয় না, বিক্রিয়াটা অনেক দ্রুত গতিতে হয়ে থাকে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় না, অনুঘটক ব্যবহার করলে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমনও আছে যে অনুঘটক ব্যবহার করলে বিক্রিয়ার গতিবেগ হ্রাস পায়। অর্থাৎ বিক্রিয়ার গতিবেগ যদি হ্রাস পায়, তাহলে কি হবে না, যে ওই যে অ্যাক্টিভেশন এনার্জিটা সেটা কি হবে, বেড়ে যাবে। অর্থাৎ তখন অ্যাক্টিভেশন এনার্জি কি আরো বেশি। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের অনুঘটক বা ক্যাটালিস্ট। কারণ কি হয় না, অনুঘটক ব্যবহার করলে ওটা একটা কি, ওই রিঅ্যাকশনটা একটা অন্য পাথ দ্বারা যায়, তখন কি হয় না, হয় বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়, না হলে বিক্রিয়ার বেগ হ্রাস পায়। ঠিক আছে, এরপরে দেখো, এই অনুঘটক সম্পর্কিত আমরা কয়েকটা টার্ম সম্পর্কে পড়ব, যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। দেখো, ফার্স্ট আমরা যে সম্পর্কে পড়ব সেটা হচ্ছে কি, অনুঘটন, যাকে আমরা বলি ক্যাটালিসিস। অনুঘটন বা ক্যাটালিসিস। ক্যাটালিসিস কি না, যে সমস্ত পদার্থ
রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করলে বিক্রিয়ার বেগকে বৃদ্ধি ঘটাবে সেই সমস্ত পদার্থগুলোকে আমরা বলবো অনুঘটন। ঠিক আছে, তাহলে যেমন ধরো যে KClO3, আমরা একে যদি MnO2 যদি অনুঘটক দিই তাহলে কি হয় 2KCl + O2, অর্থাৎ অক্সিজেন প্রস্তুতির যে বিক্রিয়াটা সেখানে আমরা কি ব্যবহার করি MnO2 ব্যবহার করি। এই যে MnO2 ব্যবহার করছি, MnO2 ব্যবহার করলে কি হয় না বিক্রিয়ার যে গতিবেগ সেই গতিবেগটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কি ঘটছে না অনুঘটন ঘটছে। অনুঘটনের ক্ষেত্রে তাহলে কি হলো না যে সমস্ত পদার্থ ব্যবহার করলে রাসায়নিক বিক্রিয়ার যে বেগ রেট সেটা বৃদ্ধি পায় সেটাকেই আমরা বলবো কি অনুঘটন বা ক্যাটালিসিস। বোঝা গেছে? নেক্সট দেখো 2 নম্বর, সেটা হচ্ছে কি মন্দক বা তোমরা এটাকে বাধকও বলতে পারো, যাকে আমরা বলি ইনহিবিটর। এটা কি না মন্দক বলছে যে সমস্ত পদার্থগুলোকে ব্যবহার করলে রাসায়নিক বিক্রিয়ার যে বেগ সেটা কি হয় হ্রাস পায়, অর্থাৎ বিক্রিয়ার বেগটা কমে যায়, সেই সমস্ত পদার্থগুলোকে আমরা বলি কি মন্দক বা ইনহিবিটর। যদি ধরো এক্সাম্পল নিই, ধরো H2O2, H2O2 কে আমরা যদি H3PO4 ফসফরিক অ্যাসিডের সঙ্গে আমরা যদি ডিকম্পোজিশন করি তখন কি দেখা যায় না জল উৎপন্ন হয় আর অক্সিজেন উৎপন্ন হয়। এখানে এই যে ফসফরিক অ্যাসিড ব্যবহার করছি, এই ফসফরিক অ্যাসিড কি মন্দক হিসাবে কাজ করে, অর্থাৎ এই বিক্রিয়ার যে রেট সেই রেটটাকে কি করে না কমিয়ে দেয়। বোঝা গেছে? তাহলে দুটো টার্ম কি দেখলাম, একটা অনুঘটন একটা মন্দক। থার্ড টার্ম দেখো, অনুঘটক উদ্দীপক বা যেটাকে আমরা বলি প্রোমোটার। ঠিক আছে, প্রোমোটার বা অনুঘটক উদ্দীপক এটা কি না যে সমস্ত পদার্থ অনুঘটক নয়, অর্থাৎ অনুঘটক উদ্দীপকে বলা হচ্ছে যে সমস্ত পদার্থগুলো অনুঘটক নয় কিন্তু অনুঘটকের সাথে আমরা তাকে যদি মিশ্রিত করাই তাহলে অনুঘটকের যে রিঅ্যাক্টিভিটি, অনুঘটকের যে সক্রিয়তা সেটা কি হয় না বৃদ্ধি পায়। তাহলে সেই সমস্ত পদার্থগুলোকে আমরা বলবো কি অনুঘটক উদ্দীপক। আরেকটা টার্ম আছে অনুঘটক বিষ বা পয়জন। এটা কি না যে সমস্ত পদার্থগুলো অনুঘটকের সাথে মিশ্রিত করলে অনুঘটকের যে রিঅ্যাক্টিভিটি বা অনুঘটকের যে সক্রিয়তা সেটা হ্রাস প্রাপ্ত হয়, সেই সমস্ত পদার্থগুলোকে আমরা বলি অনুঘটক বিষ বা পয়জন। যদি ধরো আমরা এদের এক্সাম্পল নিই, আমাদের যে হেবার প্রসেস ছিল কি ছিল N2 + 3H2 থেকে 2NH3, এটা আমরা কি না Fe সলিড এর মানে করেসপন্ডিং আমরা এটা করে থাকি। এরপরে এই বিক্রিয়ার সাথে আমরা যদি মলিবডিনাম যদি মিশিয়ে দিই এমও, যদি মলিবডিনাম মিশাই তখন কি দেখা যায় না এই বিক্রিয়ার যে রেট সে রেটটা অনেকটা কি হয় না বৃদ্ধি পেয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে এমওটা এটা কি হিসাবে কাজ করছে অনুঘটক উদ্দীপক হিসাবে কাজ করছে, বিক্রিয়ার বেগকে কি বাড়াতে সাহায্য করছে। কিন্তু এই একই রিঅ্যাকশন আমরা যদি সেম রিঅ্যাকশন ধরো এই সেম রিঅ্যাকশন আমি যদি কোবাল্টের সঙ্গে যদি করি সিইউ তখন কি দেখা যায় না এই যে বিক্রিয়ার যে গতিবেগ সেটা হ্রাসপ্রাপ্ত হয়, কারণ এই Fe আর CO
ওরা নিজেদের মধ্যে রিয়াকশন করে একটা কমপ্লেক্স তৈরি করে। তো কমপ্লেক্স তৈরি করার জন্য কি হয় না, এই যে অনুঘটকটা আমরা নিয়েছিলাম এফি, ও কি না এই রিয়াকশনটা কি ও ঠিকমতোভাবে আর ক্যাটালাইজ করতে পারছে না, যে কারণে তখন কি হয় না এই বিক্রিয়ার ক্ষেত্রে এর যে রেট সেটা হ্রাসপ্রাপ্ত হয়। অর্থাৎ সিও ব্যবহার করলে তখন এটাকে আমরা কি বলতে পারি, অনুঘটক বিষ। ঠিক আছে, তাহলে অনুঘটক সম্পর্কিত আমরা এই 4টা ইম্পর্টেন্ট টার্ম সম্পর্কে পড়লাম, বোঝা গেছে। এরপরে দেখো আমরা অনুঘটকের যে প্রকারভেদ সেই সম্পর্কে পড়ব, টাইপস অফ ক্যাটালিস। অনুঘটক নয়, অনুঘটন আর কি, অনুঘটনের প্রকারভেদ। ঠিক আছে, দেখো অনুঘটনের যে প্রকারভেদ একে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমত দেখো সমসত্ব অনুঘটন, বা যাকে আমরা বলি হোমোজিনিয়াস ক্যাটালিসিস। সমসত্ব অনুঘটন এখানে কি হয় না, যে সমস্ত বিক্রিয়া বিক্রিয়ক, বিক্রিয়াজাত এবং যে অনুঘটক ব্যবহার করছি সবাই যদি সেম ফেজে থাকে অর্থাৎ একই দশাতে থাকে তখন সেগুলোকে আমরা বলি কি, সমসত্ব অনুঘটন। যেমন ধরো 2SO2 এটা ধরো গ্যাস প্লাস O2 এটাও গ্যাস, একে আমরা NO গ্যাসের, এখানে অনুঘটক দিয়েছি NO গ্যাস, উৎপন্ন হচ্ছে 2SO3 এটাও গ্যাস। তাহলে কি দেখাচ্ছে দেখো, রিঅ্যাক্ট্যান্ট কি দুটোই গ্যাস, আমাদের যে অনুঘটক ব্যবহার করছি সেটাও গ্যাস, যেটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে সেটাও গ্যাস। তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলতে পারি কি, সমসত্ব অনুঘটন বিক্রিয়া, বোঝা গেছে। অর্থাৎ সবাইকার যে ফেজগুলো সেটা সেম ফেজে থাকবে। সেকেন্ডে দেখো অসমসত্ব অনুঘটন। অসমসত্ব অনুঘটনের ক্ষেত্রে কি হয় না, বিক্রিয়ক, বিক্রিয়াজাত এবং যে ক্যাটালিস্ট আছে অনুঘটক ওদের ফেজগুলো কি একই দশাতে থাকে না। এই সেম এক্সাম্পলে আমরা যদি দেখি 2SO2 গ্যাস প্লাস O2 গ্যাস, একে আমরা যদি Fe সলিড নিই তাও উৎপন্ন হবে কি 2SO3 গ্যাস। তাহলে এক্ষেত্রে দেখো রিঅ্যাক্ট্যান্টটা কি গ্যাস, প্রোডাক্ট কি গ্যাস, কিন্তু আমাদের যে অনুঘটক সেটা কি না সলিড। তাহলে কি দেখা যাচ্ছে যে তিনজনেই অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্ট আর যে ক্যাটালিস্ট ওরা কি না সেম ফেজে নেই, যে কারণে একে আমরা বলতে পারি কি অসমসত্ব অনুঘটন। তাহলে আমরা নর্মালি এই দুটো অনুঘটন সম্পর্কেই দেখে থাকি, তোমরা বইয়েও এই দুটো সম্পর্কেই পাবে, কিন্তু এটা বাদ দিয়েও তোমরা আর একটা অনুঘটন সম্পর্কে জেনে রাখো, যেটাকে আমরা বলি অটো ক্যাটালিস্ট বা স্বয়ং অনুঘটক। থার্ড আমরা আরেকটা দেখে নেব কি না অটো ক্যাটালিস্ট, অটো ক্যাটালিসিস। অটো ক্যাটালিসিস কি না, রিঅ্যাক্ট্যান্ট থেকে কোনো একটা প্রোডাক্ট যখন উৎপন্ন হবে তখন যে প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে প্রথমে সেই প্রোডাক্টটাই কি করবে না ওই যে বিক্রিয়াটাকে ক্যাটালাইজ করবে। সেই সমস্ত বিক্রিয়াগুলোকে আমরা বলি কি অটো ক্যাটালিসিস। যেমন ধরো CH3 COO C2H5 এটা একটা এস্টার, এস্টার এ যদি জলের সাথে বিক্রিয়া করে প্লাস H2, এস্টার প্লাস H2 এরা উৎপন্ন করে CH3 COOH প্লাস C2H5OH। ঠিক আছে, তাহলে এই দুজন যখন বিক্রিয়া করছিল প্রথমে এই যে অ্যাসিটিক অ্যাসিড এটা উৎপন্ন হচ্ছিল, প্রথমে যখন এটা উৎপন্ন হচ্ছিল তখন কি হচ্ছিল, এর যে রেট উৎপন্ন হওয়ার যে রেট সেটা কি অনেক কম ছিল, কারণ এখানে কোনো অনুঘটক নেই। কিছুক্ষণ পরে কি দেখা যায় যে
অ্যাসিটিক অ্যাসিডটা উৎপন্ন হচ্ছিল, সেই অ্যাসিটিক অ্যাসিডটাই কি করছে না অনুঘটক রূপে কাজ করছে এবং এর বিক্রিয়াটার যে রেট সেটা কি করছে না বৃদ্ধি করাচ্ছে এবং তারপর আস্তে আস্তে কি হচ্ছে না অ্যালকোহলও উৎপন্ন হচ্ছে। তাহলে এই সমস্ত যে বিক্রিয়া এগুলোকে আমরা বলি কি অটো ক্যাটালিসিস। ঠিক আছে, তাহলে আমরা অনুঘটক সম্পর্কে কি পড়লাম, অনুঘটক কি সেটা জানলাম। অনুঘটক সম্পর্কিত 4টা ইম্পর্টেন্ট টার্ম পড়লাম, অনুঘটন, মন্দক, অনুঘটক উদ্দীপক এবং অনুঘটক বিষ। তারপরে কি দেখেছি না অনুঘটনের প্রকারভেদ। আমরা নর্মালি কি এই দুটো প্রকারভেদেই দেখে থাকি, যে সমসত্ব অনুঘটন আর অসমসত্ব অনুঘটন। কিন্তু এই দুটো ছাড়াও আমরা আরেকটা ভাগ দেখলাম, সেটা কি না অটো ক্যাটালিসিস। বোঝা গেছে? এরপর দেখো যে ক্যাটালিস্ট আছে সেই ক্যাটালিস্ট কি না কিছু থিওরির উপর বেস্ট করে আছে। দেখো এই যে থিওরিগুলো, এই থিওরিটা ধরো আমরা দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরি, ট্রানজিশন স্টেট থিওরি। আরেকটা থিওরি আছে যেটা হচ্ছে কি অ্যাডজর্পশন থিওরি। যে ট্রানজিশন স্টেট থিওরি যেটা আছে সেটা কি আমরা আগে ব্যবহার করতাম, বর্তমানে এখন আমরা কি না অ্যাডজর্পশন থিওরিকে কাজে লাগাই। তাও তোমরা একটু যে ট্রানজিশন স্টেট থিওরি সেটাও একটু জেনে নাও। ট্রানজিশন স্টেট থিওরি এতে কি বলছে না যদি আমরা ক্যাটালিস্ট যদি ব্যবহার না করি তাহলে কোনো একটা বিক্রিয়া যে পথ দ্বারা সংগঠিত হবে, যদি আমরা অনুঘটক ব্যবহার করি তাহলে সেই বিক্রিয়াটাই একটা অন্য পথ দ্বারা সংগঠিত হবে এবং অনুঘটক ব্যবহার করলে যে পথটা আমরা পাবো তার যে অ্যাক্টিভেশন এনার্জি সেটা কি হবে না আগের যে পথ দিয়ে যাচ্ছিল তার যে অ্যাক্টিভেশন এনার্জি তার থেকে কম হয়, অর্থাৎ বিক্রিয়ার যে রেট সেটা কি হয় মোর ফাস্টার। তাহলে এটাই কি ছিল না ট্রানজিশন স্টেট থিওরি। বোঝা গেছে? এরপর দেখো আমরা জানবো অ্যাডজর্পশন থিওরি সম্পর্কে। অ্যাডজর্পশন থিওরি কি, তোমাদেরকে অ্যাডজর্পশন থিওরিতে কয়েকটা ছোট্ট ছোট্ট কথা মনে রাখতে হবে। ফার্স্ট দেখো যে এই যে অ্যাডজর্পশন থিওরি এটা শুধুমাত্র কি না অসমসত্ব অনুঘটন তাকেই শুধুমাত্র ব্যাখ্যা করতে পারে। ফার্স্ট এটা কি যে অসমসত্ব অনুঘটন আছে তাকেই শুধু ব্যাখ্যা করবে। সেকেন্ড অ্যাডজর্পশন মানেই বুঝতে পারছো কি হবে যে সারফেসের মধ্যে অ্যাডজর্ব হবে। তাহলে এখানে কি হয় যে ক্যাটালিস্ট থাকে, সেই ক্যাটালিস্ট কি করে যে রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলো আছে সেই রিঅ্যাক্ট্যান্ট মলিকুলকে তার যে সারফেস সেই সারফেসের উপরে অ্যাডজর্ব করবে। এখানে যে ক্যাটালিস্ট থাকবে সেই ক্যাটালিস্টটা হবে সলিড আর যে রিঅ্যাক্ট্যান্ট থাকবে সেটা হবে গ্যাস। বোঝা গেছে? তাহলে কি করবে না ক্যাটালিস্ট যে রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলো আছে তাদেরকে কি না তার যে সারফেস সেই সারফেসের উপরে অ্যাডজর্ব করবে। তাহলে সলিড মলিকুল যে গ্যাসের যে অণু আছে তাদেরকে অ্যাডজর্ব করবে। এই যখন এরা অ্যাডজর্ব করবে তখন কি না সেখানে কি হয় না একটা উইক, বাংলাতে লিখো, সেখানে কি হয় না একটা দুর্বল কেমিক্যাল বন্ড ফর্ম হবে। এরপর দুর্বল কেমিক্যাল বন্ড ফর্ম হচ্ছে, এরপর কেমিক্যাল বন্ড যদি ফর্ম হয় তাহলে বুঝতেই পারছো এটা কি ধরনের অ্যাডজর্পশন। কেমিক্যাল বন্ড হলে এটা রাসায়নিক অধিশোষণ, তাই তো? তাহলে যদি কেমিক্যাল বন্ড ফর্ম হয় তাহলে এটা কি না কেমিক্যাল অ্যাডজর্পশন হচ্ছে। এটা আমরা আগেই দেখেছি, যদি কেমিক্যাল বন্ড ফর্ম হয় তাহলে কি হয় সেটা কেমিক্যাল অ্যাডজর্পশন বা কেমিসরপশন বা রাসায়নিক অধিশোষণ।
তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বলটা থাকবে সেটা কি হবে, অনেক দুর্বল, অর্থাৎ যে বন্ড তৈরি হচ্ছে বন্ড অনেক দুর্বল হবে। এটা থার্ড কি মনে রাখবে, যে অ্যাডজর্পশন মানেই কি, সেটা এক্সোথার্মিক প্রসেস, অর্থাৎ সেখান থেকে হিট রিলিজ হবে। তাহলে যে হিটটা রিলিজ হবে সেই হিটটা কি না অ্যাক্টিভেশন এনার্জি হিসাবে কি সাপ্লাই করবে। বোঝা গেছে? তাহলে এই যে তিনটে জিনিস বললাম, এই তিনটে জিনিস তোমাকে এই অ্যাডজর্পশন থিওরির মধ্যে মনে রাখতে হবে। প্রথম কি বললাম, যে অ্যাডজর্পশন থিওরি শুধুমাত্র কি না যে হেটারোজেনিয়াস ক্যাটালিসিস তার ক্ষেত্রে প্রযোজ্য। সেকেন্ড, এখানে কি হয় না কোনো একটা ক্যাটালিস্ট যে রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলো আছে তাদেরকে তার যে সারফেস সেখানে উইক কেমিক্যাল বন্ড দ্বারা অ্যাডজর্ব করবে। যেখানে ক্যাটালিস্ট হবে সলিড, রিঅ্যাক্ট্যান্ট মলিকুল হবে গ্যাস। থার্ড কি, যেহেতু অ্যাডজর্পশন একটা এক্সোথার্মিক প্রসেস, যে কারণে এখানে হিট রিলিজ করবে, যে হিটটা রিলিজ হচ্ছে সেই হিটটা কি না অ্যাক্টিভেশন এনার্জি রূপে সাপ্লাই করবে। তাহলে এই তিনটে জিনিস জানতে হবে অ্যাডজর্পশন থিওরির সম্পর্কে। এখানে এই যে অ্যাডজর্পশন থিওরি, সেই অ্যাডজর্পশন থিওরি কতগুলো স্টেপের মধ্য দিয়ে হয়, এরপরে আমরা সেই স্টেপগুলো সম্পর্কে দেখব। তাহলে এরপরে দেখো যে অ্যাডজর্পশন থিওরি, সেই অ্যাডজর্পশন থিওরির স্টেপগুলো কি কি। তাহলে আমরা কি দেখছি না থিওরি অফ ক্যাটালিসিসের মধ্যে যে আমাদের যে মডার্ন যে থিওরি অর্থাৎ অ্যাডজর্পশন থিওরি, সেই অ্যাডজর্পশন থিওরির কি স্টেপস অফ অ্যাডজর্পশন থিওরি। ঠিক আছে, ফার্স্ট দেখো ফার্স্ট স্টেপে কি হয়, আচ্ছা তার আগে একটু বলে নিই যে যখন ক্যাটালিস্ট ওই রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলোকে নিজের সারফেসে যখন অ্যাডজর্ব করছে তখন সেখানে কি হয় না ওই ক্যাটালিস্টের মধ্যে অনেক ছোট ছোট মাইক্রোফোর্স থাকে। কি থাকে? মাইক্রোফোর্স বা তুমি বলতে পারো ক্যাভিটি বা বলতে পারো কেন্দ্র। অনেক ছোট ছোট কি থাকে? কেন্দ্র থাকে বা মাইক্রোফোর্স থাকে। সেইগুলোতে কি হয় না ওই রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলো অ্যাডজর্ব হয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট যে স্টেপ, ফার্স্ট স্টেপে কি হয়, ধরো একটা ক্যাটালিস্ট আছে, ধরো এটা একটা আমার ক্যাটালিস্ট, এটা ক্যাটালিস্ট। এই ক্যাটালিস্টের কি হবে না যে রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলো ধরো H2 প্লাস I2, এগুলো হচ্ছে আমাদের রিঅ্যাক্ট্যান্ট মলিকুল। এই ক্যাটালিস্টের এই কোণাগুলো ধরো এগুলোকে আমরা ধরে নিচ্ছি কি এর হচ্ছে কি না সারফেস সাইড, অর্থাৎ এগুলো হচ্ছে সারফেস। তার মানে এগুলো কোথায় তাহলে মানে অ্যাডজর্ব হবে, এই জায়গাগুলোতে অ্যাডজর্ব হবে। তাহলে এটা ছিল আমাদের কি ক্যাটালিস্ট, সেই ক্যাটালিস্টের এইগুলো কি সারফেস সাইড। এই সারফেস সাইডে কি হবে না ফার্স্ট স্টেপে এই রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলো ওই সারফেস সাইডের দিকে কি হতে থাকবে না অগ্রসর হবে। তাহলে ফার্স্ট স্টেপে শুধুমাত্র কি হচ্ছে না যে ক্যাটালিস্ট আছে সেই ক্যাটালিস্টের যে সারফেস সাইড আছে, যে সারফেস আছে, সেই সারফেসের দিকে রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলো অগ্রসর হচ্ছে, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি হয় যে ক্যাটালিস্ট থাকছে, ধরো এটা ক্যাটালিস্ট, এই ক্যাটালিস্ট কি করবে এগুলোকে প্রথম ফার্স্ট স্টেপে কি হচ্ছিল অগ্রসর হচ্ছিল। সেকেন্ড স্টেপে কি হবে না এইগুলো ওর যে সারফেস সাইড আছে সেই সারফেস সাইডে ওই রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলো অ্যাডজর্ব হবে। তাহলে ধরো অ্যাডজর্ব হচ্ছে, তাহলে এগুলো এই কোণাগুলো কি দেখিয়েছিলাম সারফেস সাইডে দেখিয়েছিলাম। তাহলে এই একটা H, এই একটা H অ্যাডজর্ব হয়েছে, H2 ছিল তাই তো, অর্থাৎ এদের নিজেদের মধ্যে কি আছে একটা বন্ড আছে। একই রকম ভাবে কি যে I, এই একটা I, এরা কি হয়েছে অ্যাডজর্ব হয়েছে সারফেস সাইডে এবং এদের মধ্যে কি আছে নিজেদের মধ্যে একটা বন্ড আছে। তাহলে সেকেন্ড যে স্টেপ, সেই সেকেন্ড স্টেপে কি হচ্ছে
না যে ক্যাটালিস্ট আছে সেই ক্যাটালিস্টের মধ্যে যে রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলো আছে তারা অ্যাডজর্ব হয়েছে। বোঝা যাচ্ছে? দেখো এটা সারফেস সাইড ছিল, এই সারফেস সাইডে কি হয়েছে, এই সারফেস সাইড, এটাও সারফেস সাইড, এখানটাও সারফেস সাইড ছিল, এখানটাও সারফেস সাইড, অর্থাৎ সারফেস সাইড এই জায়গাটাকে বলতে পারো, এইখানটা, এই জায়গা, এগুলো হচ্ছে কি সারফেস সাইড। তাহলে সারফেস সাইডে কি হয়েছে না H2 অ্যাডজর্ব হয়েছে, I2 অ্যাডজর্ব হয়েছে। বোঝা গেছে দুটো স্টেপ। থার্ড স্টেপে কি হয়, এখানে ধরো যে থার্ড স্টেপে কি হবে না এই ক্যাটালিস্টের সাথে ওরা যে অ্যাডজর্ব হয়ে আছে এই H2 রিঅ্যাক্ট্যান্ট মলিকুল, I2 রিঅ্যাক্ট্যান্ট মলিকুল, থার্ড স্টেপে এই রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে পরস্পরের সাথে কি যুক্ত হয়। কি হবে দেখো, এটা ক্যাটালিস্ট, এখানে কারা যুক্ত আছে, এই H I এদের মধ্যে কি ছিল, বন্ড ছিল। থার্ড স্টেপে কি হয় না এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে, অর্থাৎ এদের নিজের মধ্যে বিক্রিয়া করলে ওদের আগে যে বন্ডগুলো ছিল অর্থাৎ H যে বন্ডগুলো ছিল সেই পুরনো বন্ড ব্রেক করবে এবং এদের মধ্যে কি একটা নতুন বন্ড তৈরি হবে অর্থাৎ HI, এটা উৎপন্ন হচ্ছে HI। একই রকম তাহলে এই I যে বন্ড ছিল সেই পুরনো বন্ড থাকবে না, কি হবে না নতুন বন্ড তৈরি হবে অর্থাৎ এটা I। এটা অ্যাডজর্ব যেমন আছে সেরকম অ্যাডজর্ব হয়েই আছে, শুধুমাত্র কি না রিঅ্যাক্ট্যান্ট মলিকুল নিজেদের মধ্যে উপরে বিক্রিয়া করে কি তৈরি করেছে, HI তৈরি করেছে। ফোর্থ স্টেপে কি হবে না এরা HI তৈরি করার পরে এখানে এদের বিশোষণ হয়, ডিসঅর্পশন মানে কি হবে না ক্যাটালিস্ট থেকে প্রোডাক্টগুলো আলাদা হয়ে যাবে। যদি আলাদা হয়ে যায় তখন কি হবে, আমরা যে ক্যাটালিস্ট আছে সে ফ্রি ক্যাটালিস্ট পেয়ে যাবো আবার, অর্থাৎ যেখানে কেউ থাকবে না তার সাথে কি হবে না HI উৎপন্ন হবে, যেটা হচ্ছে কি আমাদের প্রোডাক্ট তৈরি হবে। তাহলে এই চারটা স্টেপের মধ্য দিয়ে কি হয় না একটা ক্যাটালিস্ট কাজ করে। স্টেপগুলো আরেকবার দেখে নাও। ফার্স্ট স্টেপে কি হয় না যে রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলো আমাদের ছিল H2 আর I2 তারা কি হয় না ক্যাটালিস্টের যে সারফেস সাইড আছে সেই সারফেস সাইডের দিকে অগ্রসর হয়। সেকেন্ড স্টেপে ক্যাটালিস্টের ওপরে কি হয় না ওই রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলো অ্যাডজর্ব হয়। থার্ড স্টেপে তাদের পুরনো যে বন্ডগুলো আছে সেই বন্ডগুলো ব্রেক হয় এবং রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে। ফোর্থ স্টেপে কি হবে না এক্ষেত্রে ডিসঅর্পশন হয় এবং ক্যাটালিস্ট থেকে যে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছিল সেই প্রোডাক্টটা কি হয় আলাদা হয়ে যায়। অর্থাৎ আমরা ক্যাটালিস্টকে যেভাবে দেখো ব্যবহার করেছিলাম ক্যাটালিস্ট বিক্রিয়ার শেষে কি সেই একই রকমভাবেই রয়ে গেছে। তাহলে এই চারটা স্টেপের মধ্য দিয়ে কি না অ্যাডজর্পশন থিওরি কাজ করে। বোঝা গেছে? তাহলে এই গেল কি না থিওরি অফ ক্যাটালিসিস। এরপর দেখো ক্যাটালিস্টের দুটো ইম্পর্ট্যান্ট প্রপার্টি আছে, কি না অনুঘটকের সক্রিয়তা বা রিঅ্যাক্টিভিটি আর অনুঘটকের সুনির্দিষ্টতা বা সিলেক্টিভিটি। তাহলে ফার্স্ট দেখো যে অনুঘটকের সক্রিয়তা বা রিঅ্যাক্টিভিটি এটা কি। রিঅ্যাক্টিভিটি মানে কি না কোনো একটা অনুঘটক কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট মলিকুলের সাথে কত সহজে বন্ড তৈরি করতে পারছে, তাহলে সেই যে বন্ড তৈরি করার যে প্রবণতা তাকেই আমরা বলি কি না কোনো একটা অনুঘটকের সক্রিয়তা। তাহলে যখন কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট মলিকুল ক্যাটালিস্টের যে সারফেস সেই সারফেসে যখন অ্যাডজর্ব হচ্ছে তখন সেখানে কি ধরনের বন্ড ফর্ম হয়, তখন সেখানে কেমিক্যাল বন্ড ফর্ম হয়। তাহলে এই যে কেমিক্যাল বন্ড ফর্ম হচ্ছে এই কেমিক্যাল বন্ডকে কিন্তু খুব বেশি দুর্বল হওয়া চলবে না, আবার খুব বেশি শক্তিশালীও হওয়া চলবে না, এটা খেয়াল রাখতে হবে। বন্ডটা খুব বেশি যদি উইক হয়, খুব বেশি যদি দুর্বল হয় তাহলে কি হবে যে গ্যাস যে মলিকুলগুলো অর্থাৎ আমাদের যে রিঅ্যাক্ট্যান্ট মলিকুল আমরা প্রথমেই বলেছি আমাদের যে ক্যাটালিস্ট হবে সেটা কি হবে সলিড হবে আর আমাদের যে রিঅ্যাক্ট্যান্ট মলিকুল হবে সেটা গ্যাস হবে। তাহলে সেই যে গ্যাস মলিকুল
সেটা কি হবে না সহজে অ্যাডজর্ব হবে না। তাহলে এই বন্ড যদি অনেক বেশি যদি দুর্বল হয় তাহলে কি হবে, গ্যাস মলিকুল সহজেই অ্যাডজর্ব হবে না। আবার এই কেমিক্যাল বন্ড যদি অনেক বেশি যদি স্ট্রং হয় তাহলে কি হবে, বন্ড তো ফর্ম হবে, বন্ড ফর্ম হওয়ার পরে গ্যাস মলিকুলগুলো অ্যাডজর্ব হবে, অ্যাডজর্ব হওয়ার পরে যে প্রোডাক্ট ফর্ম হবে, প্রোডাক্ট ফর্ম হওয়ার পরে কি হবে না এই কেমিক্যাল বন্ড যদি অনেক বেশি যদি স্ট্রং হয় তাহলে সেখানে যে ডিসঅর্পশন বা বিশোষণ সেটা সহজে হবে না, অর্থাৎ ক্যাটালিস্ট থেকে যে প্রোডাক্ট সেটা সহজেই কি আলাদা হতে পারবে না। যে কারণে কি যে এই কেমিক্যাল বন্ডকে খুব বেশি স্ট্রং হওয়া চলবে না, আবার খুব বেশি উইক হওয়াও চলবে না। ঠিক আছে, মনে রাখবে এটা। আর এখান থেকে জানতে হবে যে গ্রুপ 5 থেকে গ্রুপ 11 এরা কি না ক্যাটালাইটিক রিঅ্যাক্টিভিটি দেখায়, অর্থাৎ এদের রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি হয়। তুমি তার এদের মধ্যেও যদি দেখো গ্রুপ 7 থেকে গ্রুপ 9 এদের যে ক্যাটালিটিক অ্যাক্টিভিটি এদের ম্যাক্সিমাম মানে সবচেয়ে বেশি দেখায় গ্রুপ 7 থেকে গ্রুপ 9, কিন্তু গ্রুপ 5 থেকে গ্রুপ 11 এরাও দেখাতে পারে, কিন্তু ওদের মধ্যেও ম্যাক্সিমাম হচ্ছে গ্রুপ 7 থেকে গ্রুপ 9। বোঝা গেছে? তাহলে এটা গেল কি যে অনুঘটকের যে ফার্স্ট প্রপার্টি রিঅ্যাক্টিভিটি, বোঝা গেছে। এরপরে দেখো আমাদের যে নেক্সট প্রপার্টি সেটা হচ্ছে কি অনুঘটকের সিলেক্টিভিটি। সিলেক্টিভিটি মানে বুঝতেই পারছো যে সমস্ত অনুঘটক কি না যে কোনো রিঅ্যাক্ট্যান্ট মলিকুলকে তার নিজের সারফেসে কি অ্যাডজর্ব করতে পারবে না, অর্থাৎ সমস্ত রিঅ্যাক্ট্যান্ট মলিকুলকে সমস্ত ক্যাটালিস্টেই ক্যাটালাইজ করতে পারবে না, পার্টিকুলার কিছু রিঅ্যাক্ট্যান্ট মলিকুলকে ক্যাটালাইজ করতে পারে। ঠিক আছে, তাহলে কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট মলিকুল আলাদা আলাদা ক্যাটালিস্টের সাপেক্ষে আলাদা আলাদা প্রোডাক্ট দেয়। যেমন ধরো CO প্লাস H2, একে আমরা যদি, এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্ট্যান্ট মলিকুল, একে আমরা যদি কপারের সাপেক্ষে যদি এর যদি বিক্রিয়া ঘটাই তখন দেখা যায় সেখানে HCHO ফর্ম করে। সেই এই একই রিঅ্যাক্ট্যান্টকে আমরা অনুঘটক যদি চেঞ্জ করে দিই, অর্থাৎ আমরা এখানে যদি নিকেল নিয়ে নিই তখন কি দেখা যায় এখানে যে প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল এখানে সেই প্রোডাক্টটা পাওয়া যায় না, এখানে কি পাওয়া যায় CH4 প্লাস H2O এই প্রোডাক্ট পাওয়া যায়। বা তুমি বলতে পারো এই একই রিঅ্যাক্ট্যান্টকে আমরা যদি কপার আর ZnO এর সাথে রাখছি Cr2O3, যদি এই টাইপের যদি অনুঘটক নিই তখন কি দেখা যায় এখানে ফর্ম হয় CH3OH, একটা অ্যালকোহল ফর্ম হয়। তাহলে দেখতেই পাচ্ছ কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট মলিকুল যদি আমরা আলাদা আলাদা অনুঘটক ব্যবহার করি তাহলে কি না আলাদা আলাদা অনুঘটকের সাপেক্ষে তারা আলাদা আলাদা প্রোডাক্ট ফর্ম করবে। তাহলে এই গেল কি না অনুঘটকের দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি, রিঅ্যাক্টিভিটি আর সিলেক্টিভিটি। এরপরে দেখো আর একটা টাইপের অনুঘটক রয়েছে যেখান থেকে তোমাদের মাঝে মধ্যে কোশ্চেন এসে থাকে, সেটা একটু দেখে নাও। আকৃতিগত বরান্নাত্মক অনুঘটক বা যাকে আমরা বলি সেফ সিলেক্টিভ ক্যাটালিস্ট। ঠিক আছে, এটা কি না এগুলো হচ্ছে কি না এক ধরনের জিওলাইট, এগুলো কি না এক ধরনের জিওলাইটস মানে কি অ্যালুমিনো সিলিকেট।
জিওলাইটস মানে কি না অ্যালুমিনো সিলিকেটস। এরপরে জানতে হবে যে এই অ্যালুমিনো সিলিকেটস এটা কি। ধরো আমরা যদি SiO2 স্ট্রাকচার দেখি, SiO2 স্ট্রাকচার কি না এটা একটা কি নেটওয়ার্ক সলিড, ঠিক আছে, মানে পরস্পরের সাথে যুক্ত হয়ে অনেক বড় একটা আকার গঠন করে। তাহলে ধরো এই SI এরা ও পরস্পর দিকে আরো যুক্ত হতে পারে, এদিকে ও হয়ে আরো যুক্ত হতে পারবে, ঠিক আছে, এদিকে ও, অর্থাৎ এদিকে আরো SI যুক্ত হতে পারে, এদিকে SI হতে পারে, এখানে SI, ঠিক আছে। তাহলে এইভাবে কি না এরকম SiO2 এরকম একটা কি না নেটওয়ার্ক সলিড বা নেটওয়ার্ক এরকম একটা স্ট্রাকচার তৈরি করে। তাহলে এই SiO2 স্ট্রাকচারে আমরা যদি কোনো একটা SI কে রিপ্লেস করে যদি তার জায়গায় যদি একটা অ্যালুমিনিয়ামকে যদি বসাই, তখন আমরা যে স্ট্রাকচারটা পাই সেই স্ট্রাকচারটাকে আমরা বলি কি অ্যালুমিনো সিলিকেট। বোঝা গেছে? তাহলে এই ধরনের যে জিওলাইটগুলো আছে, এই জিওলাইটের মধ্যে কি আছে না অনেক ছোট ছোট মাইক্রোফোর্স থাকে, বুঝছি, মাইক্রোফোর্স থাকে, বাকি বলেছিলাম কেন্দ্র থাকে। এই কেন্দ্রে কি হয়, যে মাইক্রোফোর্সগুলো থাকছে সেই মাইক্রোফোর্সগুলোর কি একটা আকার আছে, তো তাহলে সেই মাইক্রোফোর্সের মধ্যে কি না যে কোনো রিঅ্যাক্ট্যান্ট মলিকুল অ্যাবজর্ব হতে পারে না। তাহলে যে সমস্ত রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলোর শেপটা কি না ওই যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোর শেপের মতো হবে, সেই সমস্ত যে রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলো তারা কি হতে পারে না ওই মাইক্রোফোর্সগুলোতে অ্যাবজর্ব হতে পারে। অর্থাৎ কিছু স্পেসিফিক রিঅ্যাক্ট্যান্ট মলিকুল আছে যাদের শেপগুলো কি না ওই জিওলাইটের যে মাইক্রোফোর্সগুলোর যে শেপ সেই শেপের মতো হয়। তাহলে সেরকম হলে তখন কি হয় না তারা ওই রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলো ওই জিওলাইটের মধ্যে অ্যাবজর্ব হতে পারে। এই ধরনের যে অনুঘটক সেগুলোকে আমরা বলি কি শেপ সিলেক্টিভ অনুঘটক, ঠিক আছে। তোমরা একটা এক্সাম্পল মনে রাখবে যে ZSM5 এটা একটা কি জিওলাইট, ঠিক আছে, এটা হচ্ছে একটা শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট। এই ক্যাটালিস্ট কি করতে পারে না অ্যালকোহলকে ডাইরেক্ট গ্যাসোলিনে রূপান্তর করতে পারে, ডাইরেক্ট গ্যাসোলিনে রূপান্তর করতে পারে। গ্যাসোলিন কি মানে আমাদের যে পেট্রোল আর কি, পেট্রোল। তাহলে কি ZSM5 এই যে জিওলাইটটা ওটা কি করতে পারে না অ্যালকোহলকে ডাইরেক্ট পেট্রোলে রূপান্তর করতে পারে। তাহলে এই যে গেল এটা কি না শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট, ঠিক আছে। তাহলে এটা ক্যাটালিস্টের প্রায় ম্যাক্সিমাম যে অংশ সেটা কমপ্লিট হয়ে গেছে। আর ছোট্ট একটা অংশ আছে যেটাকে আমরা বলি এনজাইম ক্যাটালিসিস। নেক্সট টপিক দেখো এনজাইম ক্যাটালিসিস। এনজাইম ক্যাটালিসিস, তাহলে এনজাইম কি না এনজাইম হচ্ছে এক ধরনের নাইট্রোজেনিয়াস কম্পাউন্ড যেগুলো কি না প্রাণীদেহে বা যে সমস্ত যে লিভিং সিস্টেম সেক্ষেত্রে তারা প্রেজেন্ট থাকে। তারা সেই লিভিং সিস্টেমের মধ্যে বর্তমান থেকে যে লিভিং সিস্টেমের মধ্যে যে সমস্ত বিক্রিয়া হয় সেই সমস্ত বিক্রিয়াগুলোর যে রেট তাকে কি করে না রেটটাকে বৃদ্ধি ঘটায়, যে কারণে আমরা এগুলোকে বায়োকেমিক্যাল ক্যাটালিস্টও বলে থাকি। বা তুমি যে এনজাইমকে আমরা এক ধরনের প্রোটিন মলিকুলও বলতে পারি, ঠিক আছে। এরপরে দেখো যে এই সমস্ত যে এনজাইমগুলো আছে এই এনজাইমে কি না কিছু রিঅ্যাক্টিভ সাইট আছে, যে রিঅ্যাক্টিভ সাইটগুলোতে ওই এনজাইমগুলো কি করে না রিঅ্যাক্ট্যান্ট মলিকুলকে অ্যাবজর্ব করে। এখানে যে রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলো আছে এখানে আমরা রিঅ্যাক্ট্যান্ট না বলে আমরা এগুলোকে বলবো কি সাবস্ট্রেট, ঠিক আছে। আমরা অন্য ক্ষেত্রে যখন অ্যাডজর্পশন দেখছিলাম তখন সেখানে কি দেখছিলাম যেগুলোকে আমরা রিঅ্যাক্ট্যান্ট বলছিলাম, কিন্তু যখন আমরা এনজাইম ক্যাটালিসিস পড়বো ওখানে যে রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলো আছে তাদেরকে আমরা রিঅ্যাক্ট্যান্ট না বলে করে বলবো সাবস্ট্রেট, ঠিক আছে। তাহলে যে অ্যাক্টিভ সাইটগুলো থাকছে এনজাইমের সেই অ্যাক্টিভ সাইটগুলোর মধ্যেই কি হচ্ছে
না এই সাবস্ট্রেটগুলো কি অ্যাডজর্ব হবে। ঠিক আছে, এরপরে দেখো যে এই যে ক্যাটালিস্ট, এনজাইম ক্যাটালিস্ট, সেই এনজাইম ক্যাটালিস্টের মেকানিজম কীরকম, অর্থাৎ তারা কিভাবে কোনো একটা সাবস্ট্রেটকে তার যে সারফেস আছে, তার যে অ্যাক্টিভ সাইট আছে, সেই অ্যাক্টিভ সাইটের মধ্যে সে অ্যাডজর্ব করে। ঠিক আছে, তাহলে এই সম্পর্কে কি না বিজ্ঞানী ফিশার একটা সূত্র দিয়েছিলেন, যাকে আমরা বলি ফিশার লক অ্যান্ড কি মডেল। ঠিক আছে, তাহলে ফিশার ওই লক অ্যান্ড কি মডেল যে তালাচাবি সূত্র, সেখানে কি বলেছিলেন যে যেমন একটা চাবি শুধুমাত্র একটা তালাকেই খুলতে পারবে, সেই রকম কোনো একটা ক্যাটালিস্ট, এনজাইম ক্যাটালিস্ট পার্টিকুলারলি শুধুমাত্র একটা সাবস্ট্রেটকেই তার যে সারফেস আছে সেই সারফেসে অ্যাডজর্ব করতে পারে। ঠিক আছে, তাহলে ধরো এটা হচ্ছে আমাদের একটা ক্যাটালিস্ট, তাহলে এটা হচ্ছে ক্যাটালিস্ট। এই ক্যাটালিস্টের এই যে পোর্শনগুলো দেখছো, ক্যাটালিস্ট যে টাইপের আর কি, এই জায়গাটাকে আমরা বলছি কি না এর হচ্ছে অ্যাক্টিভ সাইট। অর্থাৎ এই অ্যাক্টিভ সাইটে কি হবে, যে সাবস্ট্রেট মলিকুল আছে সেই সাবস্ট্রেট মলিকুলটা অ্যাডজর্ব হবে। এটা হচ্ছে সাবস্ট্রেট, এটা হচ্ছে সাবস্ট্রেট। তাহলে এই ক্যাটালিস্ট কি করবে না এই সাবস্ট্রেটকে ওর যে অ্যাক্টিভ সাইট আছে সেই অ্যাক্টিভ সাইটের উপরে অ্যাডজর্ব করবে। তাহলে দেখো এখানে যে ক্যাটালিস্টের যে অ্যাক্টিভ সাইটের যে স্ট্রাকচারটা, যেরকম সাবস্ট্রেটেরও যে অ্যাক্টিভ সাইট আছে সেই অ্যাক্টিভ সাইটের স্ট্রাকচারটাও কি ঠিক দেখো একই রকমের। তাহলে এরা দুজন পরস্পরের সাথে যদি যুক্ত হয়ে যায় তখন কি দেখা যাবে, এরা যে যে মানে যেখানে যেরকম আছে এটা এখানে বসে যাবে, এই জায়গাটা এখানে বসে যাবে, এই জায়গাটা এখানে বসবে, আর এটা এখানে যাবে, এটা এখানে যাবে। তার মানে কি এখানে সাবস্ট্রেট যে ক্যাটালিস্ট আছে, ক্যাটালিস্টের যে অ্যাক্টিভ সাইট সেখানে কি অ্যাডজর্ব হতে পারবে। এটাই কি না বিজ্ঞানী ফিশার তার লক অ্যান্ড কি মডেলে বলে দিয়েছেন। বোঝা গেছে? এখান থেকে আজ যে জানতে হবে সেটা কি না এই এনজাইম ক্যাটালিসিসের কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে দেখো যে এনজাইম ক্যাটালিসিসের আমরা কি দেখবো না বৈশিষ্ট্য দেখবো বা প্রপার্টিগুলো দেখবো। ফার্স্ট কি দেখবো যে এই যে এনজাইম ক্যাটালিসিস এটা কি হয় না অনেক বেশি এফিসিয়েন্ট হয়, অর্থাৎ ওর যে রিঅ্যাক্টিভিটি সেটা কি হয় না অনেক বেশি হয়। কোনো একটা সাধারণ ক্যাটালিস্টের থেকে এনজাইম ক্যাটালিস্টের যে রিঅ্যাক্টিভিটি অনেক বেশি হয়। কোনো একটা ক্যাটালিস্ট পার মিনিটে মানে 1 মিনিটে 10 লক্ষ মতো সাবস্ট্রেটকে ক্যাটালাইজ করতে পারে, কিন্তু কোনো একটা নর্মাল ক্যাটালিস্ট এতগুলো রিঅ্যাক্টেন্ট মলিকুলকে ক্যাটালাইজ করতে পারে না। তাহলে ফার্স্ট বৈশিষ্ট্য কি দেখলাম যে এনজাইম ক্যাটালিস্ট তার যে রিঅ্যাক্টিভিটি সেটা কি হয় অনেক হাই হয়। সেকেন্ড দেখো যে এনজাইম ক্যাটালিস্ট এটা অনেক বেশি সিলেক্টিভ হয়, অর্থাৎ এর যে সিলেক্টিভিটি সেটা কি অনেক হাই, অর্থাৎ পার্টিকুলারলি কোনো একটা এনজাইম শুধুমাত্র একটা সাবস্ট্রেটকেই ক্যাটালাইজ করতে পারবে, একটার বেশি সাবস্ট্রেটকে ক্যাটালাইজ করতে কিন্তু পারে না। যেমন ধরো যদি এক্সাম্পল নিই, ধরো যে সুগারকে আমরা যদি ইনভার্টেড যদি ক্যাটালিস্ট দিই তাহলে সুগার কি হবে না গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি করবে। ঠিক আছে, একই রকম ভাবে ধরো দুধকে আমরা যদি ল্যাক্টোবেসিলি যদি আমরা ক্যাটালিস্ট দিই এটা দুধ কোথায় চলে যাবে দইয়ে পরিণত হবে। এখানে যে ল্যাক্টোব্যাসিলাস সেটা কি ভাইরাসটা ব্যাকটেরিয়া, কিন্তু ল্যাক্টোব্যাসিলি এটা হচ্ছে কি না অনুঘটক। ঠিক আছে, তাহলে এই ল্যাক্টোব্যাসিলি কি সুগার থেকে যে গ্লুকোজ তৈরি সেই জায়গায় যেমন কাজ করতে পারবে না, সেরকম ইনভার্টেজও কি এক্ষেত্রে কাজ করতে পারবে না। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার সাবস্ট্রেটের ক্ষেত্রে শুধুমাত্র একটা পার্টিকুলার ক্যাটালিস্টেই কাজ করবে। ঠিক আছে, থার্ড দেখো
অপটিমাম টেম্পারেচার, অর্থাৎ সমস্ত ক্যাটালিস্ট একটা পার্টিকুলার টেম্পারেচারে এসে পৌঁছালে তার যে ক্যাটালাইজ করার যে ক্ষমতাটা সেটা কি হয় না অনেক বৃদ্ধি পায়। এই টেম্পারেচারটা মনে রাখবে যে 298 থেকে 330 কেলভিন এই রেঞ্জের মধ্যে থাকে। তাহলে এটা হলো কি অপটিমাম টেম্পারেচার। তাহলে এই অপটিমাম টেম্পারেচারের মধ্যে ওই ক্যাটালিস্ট পৌঁছালে তার যে রিঅ্যাক্টিভিটি সেটা অনেক বেশি বেড়ে যায়। তখন কি না সেটা অনেক বেশি যে সাবস্ট্রেট মলিকুল তাদেরকে ক্যাটালাইজ করতে পারে। ফোর্থ প্রপার্টি দেখো অপটিমাম পিএইচ। অপটিমাম পিএইচ মানে কি সেই অপটিমাম টেম্পারেচারের মতোই কি না একটা নির্দিষ্ট পিএইচ মানে এসে পৌঁছালে ক্যাটালিস্টের যে ক্যাটালাইজ করার ক্ষমতাটা সেটা অনেক বেড়ে যায়। এই যে পিএইচ এর যেটা রেঞ্জ সেটা কি না 5 থেকে 7 এই রেঞ্জের মধ্যে কি না কোনো একটা ক্যাটালিস্ট সর্বাধিক পরিমাণে কোনো সাবস্ট্রেটকে ক্যাটালাইজ করতে পারে। ঠিক আছে, তাহলে এই গেল কি যে আমাদের যে অনুঘটক সেই সম্পর্কে জানলাম। তাহলে আমরা আমাদের যে নেক্সট ক্লাস সেই নেক্সট ক্লাসে কি করব না এই চ্যাপ্টারের যে থার্ড পোর্শন অর্থাৎ যে কোলোয়েডীয় অবস্থা সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে এই চ্যাপ্টারকে আমরা তিনটে ভাগে ভাগ করে নিয়েছিলাম, অ্যাডজর্পশন, ক্যাটালিস্ট আর কোলোয়েডীয় অবস্থা। তাহলে ফার্স্ট যে দুটো টপিক সেই দুটো টপিক শেষ করেছি, অর্থাৎ অ্যাডজর্পশন আর ক্যাটালিস্ট। আমরা নেক্সট দিন যে কোলোয়েডীয় অবস্থা সেই সম্পর্কে শুরু করব। ঠিক আছে, আজ তাহলে এতটাই।